হল্লাবল মানুষের পাশে হল্লাবল 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 নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল 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 হল্লাবল। নমস্কার, দেখছেন হল্লাবল। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছে বর্ণি শিখা। শুরুতে হেডলাইন্স। টুক চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ স্বাদ আগামী লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশে একাই লড়বে কংগ্রেস, ঘোষণা দলীয় নেতৃত্বের। শিক্ষা ও চাকরিতে অর্থনৈতিকভাবে দুর্বল উচ্চ বর্ণের জন্য কেন্দ্রীয় সরকারের 10% সংরক্ষণের বৈধতা পরীক্ষা করবে সুপ্রিম কোর্ট। জীবিত বিনা খরচে মিলবে ল্যাব পরিষেবা, সেন্ট্রাল ল্যাবের উদ্বোধন করে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। যুব সমাজকে ক্রীড়ামুখী করতে 1000টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী দেবে ক্রীড়া দপ্তর, জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। চলে আসছে বিস্তারিত সংবাদে। প্রাক্তন কাউন্সিলর তথা বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী সুধীর চন্দ্র মজুমদার কংগ্রেসে যোগ দিলেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে শ্রী মজুমদারকে কংগ্রেসে বরণ করে নিলেন। লোকসভা ভোটের আগে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক শক্তি ক্রমবর্ধমান। এর মধ্যে শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলর তথা বর্দোয়ালি কেন্দ্রের বাম প্রার্থী সুধীর চন্দ্র মজুমদার। শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রী মজুমদার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সুধীর চন্দ্র মজুমদারকে কংগ্রেসে বরণ করে নিলেন। আর এখানে শেষ নয়, খুব শীঘ্রই আগরতলায় একটি বড় অনুষ্ঠান হবে এবং হাজারের উপর মানুষ সেই অনুষ্ঠানের মাধ্যমে কংগ্রেসে যোগদান করবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। আমাদের একটা বিরাট অনুষ্ঠান হবে আগরতলা বিরাট অনুষ্ঠান হবে, হাজারের উপরে লোক একদিনে জয়েন করবে। বিক্ষোভতভাবে জয়েন করলেও মুশকিল আছে। এখানে 50 পরিবারে জয়েন করলো, এরপরে গিয়া রাত্রে অন্ধকারে হামলা করলো, এরকমও চলছে। এর মধ্যেও মানুষ রুখে দাঁড়াচ্ছে এবং আমরা খুব সহজে আমাদের এখানে বড় আন্দোলন এবং জমায়েত হবে, এটার জন্য কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে। রাজধানী আগরতলার এই বাম নেতা সুধীর চন্দ্র মজুমদার কংগ্রেসে যোগদানের ফলে কিন্তু দলের শক্তি বাড়ল, অন্তত রাজধানী ক্ষেত্রে কিন্তু তাই। আগামী লোকসভা নির্বাচনের আগে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বাড়বে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, হল্লাবল। শিক্ষা ও চাকুরিতে অর্থনৈতিকভাবে দুর্বল উচ্চ বর্ণের জন্য কেন্দ্রীয় সরকারের 10% সংরক্ষণের বৈধতা পরীক্ষা করবে সুপ্রিম কোর্ট। শুক্রবার এই নিয়ে কেন্দ্রকে একটি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে স্থগিতাদেশ নয়, শুধুমাত্র বৈধতা দেখা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এই সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে বলেও জানায় শীর্ষ আদালত। জানা যায়, সুপ্রিম কোর্টের বিচারপতিরা উচ্চ বর্ণের ক্ষেত্রে কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পিটিশনগুলি শুনবেন। পাশাপাশি দেখা হবে মোট সংরক্ষণ যেন 50% অতিক্রম না করে। পিটিশনে বলা হয়েছে 1992 সালে শীর্ষ আদালতের মন্ডল কমিশনের রায়ে বলা হয়েছিল, সংবিধান অনুসারে অর্থনৈতিক মানদণ্ড সংরক্ষণের একমাত্র ভিত্তি হতে পারে না। 2006 সালে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে সংরক্ষণ
50% অতিক্রম করতে পারে না, তাহলে উচ্চবর্ণদের জন্য কেন্দ্রের ঘোষণা এই 10% সংরক্ষণের কোটা অসাংবিধানিক। উত্তর জেলা ধর্মনগর মহকুমার অন্তর্গত পশ্চিম চন্দ্রপুর এলাকার কুট্টি মিয়া এবং জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা 200 গ্রাম হেরোইন এবং 22,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। নগদ টাকার পরিমাণ প্রায় 6 লক্ষ টাকা। পুলিশ তাদের বাড়ি থেকে দুটি গাড়িও আটক করেছে। এই অভিযানে ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগরের এসডিপিও রাজীব সূত্রধর এবং ধর্মনগর থানার ওসি দেবাশিস রায়। ধর্মনগর থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর জানা গেছে। টাকাটা যেহেতু বর্ডার, তাই এখানে কিছু কিছু মানুষ এই পাচার কার্য করে বিত্তশালী হয়ে গেছে। এখানে টোটাল 5,92,000 টাকা ক্যাশ পাওয়া গেছে। কাউন্ট এখনো ঠিকভাবে হয়নি, এগুলো কাউন্টিং জাস্ট। রাতের অন্ধকারে জলাশয়ে বিষ মিশিয়ে দিল দুষ্কৃতীরা। ফলে 70 থেকে 80,000 টাকার পোনা মাছ সহ প্রচুর পরিমাণে জিয়ল মাছের মৃত্যু হলো। ক্ষতিগ্রস্ত জলাশয়টি লিজ নেওয়া 13 জন বেকার যুবক। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কে বা কারা এত বড় ক্ষতি করলো তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে পুলিশ প্রশাসনের কাছে। রাতের অন্ধকারে জলাশয়ে বিষ মিশিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনা দক্ষিণ রামনগরের পিইসি ইটভাট্টা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় 13 জন বেকার যুবক মিলে এই এলাকায় একটি জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করছিল। গত কিছুদিন আগে তারা প্রায় 70-80 হাজার টাকার রুই কাতলা সহ অন্যান্য মাছের পোনা ফেলেছিল। এছাড়াও এই জলাশয়টি শিং, মাগুর, শোল, কই, তেলাপিয়া ইত্যাদি জিওল মাছের চাষ করা হয়। বুধবার রাতে দুষ্কৃতীরা জলাশয়ে বিষ মিশিয়ে দেয়। বৃহস্পতিবার থেকে জলাশয়ে মাছ মরতে শুরু করে। শুক্রবার সকালে বেশ সংখ্যক মাছ জলাশয়টিতে ভাসতে দেখে স্থানীয়রা জলাশয়ের লিজ নেওয়া ফিশারি সম্পাদককে খবর পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রত্যক্ষ করে তারা জলাশয়ে জাল ফেললে শোল, মাগুর, কই সহ প্রচুর মৃত মাছ জালে ধরা পড়ে। যদিও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ঘটনার বিবরণে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জলাশয়টি লিজ নেওয়া 13 জনের মধ্যে মিটন সাহা নামে জনৈক সদস্য জানান, আজকে 3 দিন আগে কে কেডা বিষ ফেলাইছে এটা আমি কইতাম পারি না। প্লাস আমি কেউ ওরা সন্দেহ করি না। আমরা মাছ মরা শুরু করছে, ঠিক আছে। তারপরে আমরা জালার খবর দিছি, মাছ তুলতেছি, মাছ জালের বাড়ি খেয়ে মরতেছে। 70 দাম এটা আমরার ভিতরে কেউ করছে না। আমরা ফিশারি 13 জন করি, 13 জনের ভিতরে কেউ করছে না। কিন্তু 70 দাম এটা কেডা করছে এটা আমরা কইতাম পারি না, আর কেউ ওরা দোষীও না। প্লাস 70 দাম এটা করছে নিজেরার ভিতরেই করছে, নিজেরার ভিতরেই জামেলার ভিতরে নিজেরার ভিতরেই 70 দাম এটা করছে, কিন্তু কেডা করছে এটা কইতাম পারি না। তোমাদের ধারণা এর মধ্যে বীজ দেওয়া হয়েছে? বীজ দেওয়া হয়েছে এনের ভিতরে জাগর মাছ মারা গেছে, ঠিক কইতে পারি না কে দিয়েছে এটা কইতাম পারি না। কিন্তু এনের ভিতরে জাগর মাছ মারা গেছে, শোল মাছ মারা গেছে, লাডি মাছ মারা গেছে। ইডি তো অন্য মাছের থেকে শক্তিশালী, কই মাছও মারা গেছে। ইডি সব শক্তিশালী মাছ। ইডি মারা গেছে মানে আমরা কার্পর পোনা ফালাইছি 70-80 হাজার টাকা। ইডি সব পোনাটি সবটি নষ্ট হয়েছে। কিন্তু খোলা ভেন্ডে আমরা এলাকার ভিতরে কেউ দিলে সবাই মাছ দেওয়া হয়। তারপরও 70 দাম এটা কেড়ে করছে আমরা কইতাম পাই না। রাতের অন্ধকারে শত্রুতামূলক জলাশয়ে বিষ প্রয়োগ করার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। লিজ নেওয়া সদস্যরা এও জানায়, যখনই এই জলাশয়টি থেকে মাছ ধরা হয় তখনই স্থানীয়দের মধ্যে মাছ বিতরণ করা হয়। কিন্তু কে বা কারা এই জঘন্য ঘটনাটি করলো, কেনই বা এত বড় ক্ষতি করলো তা ভেবে তারা অবাক হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। গত 8 এবং 9 জানুয়ারি শ্রমিক শ্রেণীর ডাকা দেশব্যাপী দুদিনের সাধারণ ধর্মঘটে রাজ্যের পরিবহন ক্ষেত্রে 75% এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 60% প্রভাব পড়েছে। শুক্রবার সিটুর রাজ্য দপ্তরে এক বৈঠকে বন্ধের পর্যালোচনা থেকে এই তথ্য উঠে এসেছে। এদিন এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের সিআইটিইউ সভাপতি মানিক দে এই তথ্য জানিয়ে বলেন, বিভিন্ন রক্তচক্ষু এবং হুমকির অগ্রাহ্য করেই মানুষ এই ধর্মঘটে সাড়া দেন। এর জন্য রাজ্যবাসীকে অভিনন্দনও জানায় সিআইটিইউ রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে। দাঁড়িয়ে গত 8-9 তারিখের ধর্মঘট পর্যালোচনায় বেরিয়ে এসছে, পরিবহন ক্ষেত্রে 75% মতো প্রভাব পড়েছে। দোকান
ইত্যাদিতে গিয়ে 60% উপরে প্রভাব পড়েছে। অন্যান্য ছোটোখাটো কল কারখানা ইত্যাদি ক্ষেত্রেও এই প্রভাবটা বেশি। এবং গোটা রাজ্যে যদি আমরা ধরি, ভয়, ভীতি, হুমকি, চাকরি খেয়ে দেবে, নানা ধরনের এগুলো থাকা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে ধর্মঘটে সামিল হয়েছে। আমরা পর্যালোচনায় আমাদের রাজ্য থেকে যে রিপোর্ট এসছে, যারা এই ধর্মঘটে অংশ নিয়েছেন তাদেরকে আমরা অভিনন্দিত করছি, যারা ধর্মঘটকে সমর্থন করেছেন তাদেরকে অভিনন্দিত করছি। আমরা জানি একটা ধর্মঘটের মধ্য দিয়ে সমস্যার সমাধান হয় না। দেশব্যাপী আরও বেশি বৃহত্তর আন্দোলনের জন্য শ্রমিক শ্রেণী, কৃষককে সঙ্গে নিয়ে আগামী দিন আরও বড় ধরনের আন্দোলন তারা গড়ে তুলবে, সেই ধরনের প্রস্তুতি চলছে। যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে রাজ্যের 1000টি ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম দেওয়া হবে। এই ক্লাবগুলির ক্রীড়া কার্যক্রম পর্যালোচনা করা হবে এবং ক্রীড়া প্রসারে উল্লেখযোগ্য অবদানের জন্য ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে। শুক্রবার আগরতলা বিবেকানন্দ ব্যায়ামাগারে 43তম ওয়েট লিফটিং, 42তম পাওয়ার লিফটিং এবং 10ম আর্ম রেসলিং এর রাজ্যভিত্তিক প্রতিযোগিতার উদ্বোধন করে এই কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার থেকে আগরতলা বিবেকানন্দ ব্যায়ামাগারে 43তম রাজ্যভিত্তিক ওয়েট লিফটিং, 42তম পাওয়ার লিফটিং এবং 10ম আর্ম রেসলিং প্রতিযোগিতা শুরু হয়েছে। এদিন 3 ক্রীড়া সংস্থার যৌথ আসরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক আশিস কুমার সাহা, বিধায়ক কৃষ্ণধন দাস, রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার প্রমুখ। এদিন উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ক্রীড়া ক্ষেত্রকে দিয়েও কোনো রাজ্য বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেমন ফুটবলের কথা উঠলে ব্রাজিলের নাম মনে পড়ে, আর্জেন্টিনাকে ফুটবলের জন্যই সবচেয়ে বেশি জানে। সেই কারণে ক্রীড়া দপ্তরকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্যের 1000টি ক্লাবের রেজিস্ট্রেশন রয়েছে। এই ক্লাবগুলিকে ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হবে। ক্লাবগুলি ক্রীড়া পরিচালনা করবে। এক্ষেত্রে বিশেষ বা উল্লেখযোগ্য অবদানের জন্য ক্লাবগুলিকে পুরস্কৃতও করা হবে। আর্জেন্টিনাকে আর্থিকভাবে কেউ জানে না বিশেষ, কিন্তু ফুটবলের জন্য জানে। তো স্পোর্টস দিয়েও রাজ্যের উন্নয়ন করা যেতে পারে, আগে নিয়ে যেতে পারা যায় এবং এই ডিপার্টমেন্টকে আরো বেশি ঢেলে সাজানো। আর সেটার একটা পদক্ষেপ হচ্ছে যে মাননীয় মন্ত্রী মনোজ দেব বলছিল যে 1000-এর উপরে রেজিস্ট্রেশন রয়েছে ক্লাব, সেই ক্লাবগুলোকে যাতে স্পোর্টসের দিকে নিয়ে যেতে পারা যায়, তার জন্য সরকার সিদ্ধান্ত করেছে এবং তাদেরকে যেটা উনি ঘোষণা করেছেন ঠিক ওইভাবে স্পোর্টস কিট দেওয়া হবে এবং গ্রামে গ্রামে শহরে শহরে যেখানে ক্লাবগুলো রয়েছে স্পোর্টস অ্যাক্টিভিটি করবে এবং সময়ে সময়ে স্পোর্টস মিনিস্টার তার রিভিউ নেবে এবং যারা ভালো কাজ করবে, স্পোর্টসে ভালো অ্যাক্টিভিটি করছে, তাদেরকে সময়ে সময়ে পুরস্কৃত করা হবে। এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ত্রিপুরা ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিধায়ক আশিস কুমার সাহা। শনিবার এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। শিল্প কলকারখানার উন্নয়নই হোক অথবা পর্যটনের সবকিছুই করতে হবে বৈচিত্র্যকে রক্ষা করে, নতুবা ভারসাম্য হারাবে প্রকৃতি, আর পরিবেশ প্রকৃতি ভারসাম্য হারালে লুপ্ত হবে মানব সভ্যতা। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 এর সঠিক প্রয়োগ সংক্রান্ত একটি সেমিনারের এই বক্তব্য রাখেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। বন দপ্তরের উদ্যোগে রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় 2 দিনব্যাপী সেমিনার। বৃহস্পতিবার সেমিনারের শুরু হয়। আজ শুক্রবার সেমিনারের শেষ দিনে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। জীব বৈচিত্র্য রক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকের উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের স্বার্থে প্রকৃতিকে ব্যবহার করতে হয়, কিন্তু তা হতে হবে সার্বিক ও পদ্ধতিগতভাবে। এমনভাবে ব্যবহার করা ঠিক নয় যাতে প্রকৃতির ভারসাম্য ফুরিয়ে যায়। তিনি বলেন, সবকিছুরই একটা সীমাবদ্ধতা রয়েছে। জীব বৈচিত্র্যকে রক্ষা করা সাংস্কৃতিক ও নাগরিক দায়িত্ব বলে উল্লেখ করে জিষ্ণু দেববর্মা বলেন, ভারসাম্যগত জীবন গড়তে গেলে প্রকৃতির ভারসাম্যকেও রক্ষা করতে হবে। ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ড তৈরি হয়েছে, এবিএস তৈরি হয়েছে, সেটাকে এখন প্ল্যান করছে পরে ডিপার্টমেন্ট কীভাবে ইউজ করতে হবে। নেচারকে ইউজ করতে হয়, ট্যুরিজমের জন্য ইউজ করতে হয়, ইন্ডাস্ট্রির জন্য ইউজ করতে হয়, কিন্তু এই ইউজটা সঠিকভাবে ন্যাচারালভাবে করতে হয়। এভাবে ইউজ করতে নাই যেন শেষ হয়ে যায়। অসীম তো কোনো নাই, ন্যাচারাল রিসোর্স তো আর কীভাবে অসীম না, সবটা সীমাবদ্ধতা আছে।
লিমিটেশন আছে, সেই লিমিটেশনের মধ্যে ইউজ করলে ভালো হয়। এবং যখন আমরা বলি ট্যুরিজম, পর্যটন যখন বলি আমরা বলি রেসপন্সিবল ট্যুরিজম, সেটাকে রক্ষা করেই সব কিছু করা হবে। ইন্ডাস্ট্রি করা হবে, ট্যুরিজম করা হবে, রাজ্যের উন্নতি করা হবে, কিন্তু বায়োডাইভার্সিটি রক্ষা করেই করতে হয়, তাহলে ইমব্যালেন্স হয়ে যাবে। প্রকৃতি ইমব্যালেন্স হওয়া মানে মানুষ ইমব্যালেন্স হওয়া, প্রাকৃতিক ঐতিহ্য নষ্ট হওয়া মানে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য নষ্ট হওয়া। দুদিনের এই সেমিনার আজ সমাপ্ত হয়। অনুষ্ঠানে বন দপ্তরের আধিকারিকরা সহ ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার পুরাতন আগরতলা ব্লকের বিডিওর কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হল সর্বত্রীয় পশ্চিম জেলা এবং সিপাহী জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি। দাবিগুলি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে উদ্বাস্তু উন্নয়ন কমিটির সম্পাদক সজল পোদ্দার বলেন, 2017 সালে রাজ্য সরকার উদ্বাস্তুদের জন্য 931টি ঘর বরাদ্দ করেছিল। এর মধ্যে জিরানিয়া মহকুমার জন্য বরাদ্দ করা হয়েছিল 72টি ঘর, কিন্তু বরাদ্দকৃত 72টি ঘরের মধ্যে এ পর্যন্ত মাত্র 32টি ঘর পেয়েছে ঘর প্রাপকেরা। বাকি 40টি ঘর এখনো পাওয়া যায়নি। এছাড়াও 32টি ঘর যারা পেয়েছেন তারাও মাত্র 30,000 টাকা পেয়েছেন। বাকি 1 লক্ষ টাকা এখনো তারা পাননি। বিডিও তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন বলেও জানান সজল বাবু। এই প্রসঙ্গে উদ্বাস্তু উন্নয়ন কমিটির সম্পাদক সজল পোদ্দার জানান, অবিলম্বে রাজ্য সরকার যদি উদ্বাস্তুদের এই দাবিগুলি পূরণ না করে তাহলে আবারও তারা আন্দোলনে সামিল হবেন। 931টা ঘর স্যাংশন করেছিলেন, এর মধ্যে জিরানিয়া মহকুমার 72টা ঘর, এর মধ্যে শুধু আমরা 32টি ঘর পেয়েছি, বাকি 40টি ঘর এখনো পাইনি। আর যারা 30টা ঘর পেয়েছে, 32টা ঘর, এর মধ্যে শুধু 30,000 টাকা করে ঢুকেছে। এখন পর্যন্ত যে 1 লাখ টাকা বাকি, তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। উনিও আমাদের যে দাবিগুলো সহমত পোষণ করেছে। আমরা ত্রিপুরা সরকারের কাছে আমরা এই একটাই দাবি করব, অবিলম্বে উদ্বাস্তুদের যে দাবিগুলো আছে সেটা যাতে পূরণ করে, না হলে আমরা 19 বছর যাবত এই আন্দোলন করে আসছি, আবার আন্দোলন করতে আমরা বাধ্য হব। জোট নয়, তেলেগু দেশম পার্টির সঙ্গ ছেড়ে আগামী লোকসভা এবং বিধানসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশে আগামী লোকসভা নির্বাচনে একা লড়াইয়ের ঘোষণা কংগ্রেসের। আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টির সঙ্গে তাদের কোনো জোট থাকছে না, এখন থেকে একাই লড়বে কংগ্রেস। অন্ধ্রপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা ওমেন চান্ডি বলেন, অন্ধ্রপ্রদেশের 175টি বিধানসভা কেন্দ্র ও 25টি লোকসভা কেন্দ্রে একাই লড়বে কংগ্রেস। তিনি বলেন, অন্ধ্রপ্রদেশের মানুষ বিশ্বাস করে যে একমাত্র রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে তাদের প্রতিশ্রুতি পূর্ণ হবে। তবে মাস খানিক আগে কিন্তু এই ছবিটা অন্যরকম ছিল। ডিসেম্বরের মাসে তেলেঙ্গানায় তেলেগু দেশম পার্টির সঙ্গে জোট করে ভোট লড়েছিল কংগ্রেস, কিন্তু সেই জোট একেবারে মুখ থুবড়ে পড়েছিল। 119টি আসনের মধ্যে 88টি আসনই দখল করে নিয়েছিল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। উল্লেখ্য, গত 19 জানুয়ারি কলকাতার ব্রিগেড মঞ্চ থেকে ইউনাইটেড ইন্ডিয়ার ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য মোদীকে সরানো, আর মোদী হঠাতে সেদিন এক মঞ্চে দেখা গিয়েছিল চন্দ্রবাবু নাইডু, মল্লিকার্জুন খার্গে, অভিষেক মনু সিংভিদের মতো তাবর নেতাদের। এদিনের ব্রিগেড সভা শুরু হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে চিঠিও দিয়েছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহ বিরোধী দলগুলি যখন জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল, ঠিক সেই সময় অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টির সঙ্গ ছাড়ল কংগ্রেস। ফলে আগামী লোকসভা ও বিধানসভার অন্ধ্রপ্রদেশে একাই লড়ছে কংগ্রেস ও চন্দ্রবাবু নাইডুর দল। এদিকে আগামী নির্বাচনগুলিতে উত্তরপ্রদেশেও একা লড়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস। সেখানে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি একসঙ্গে লড়বে বলেও ঘোষণা করে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের 80টি আসনে একাই প্রার্থী দেবে কংগ্রেস। কংগ্রেসের তরফে কথা জানান কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব গোলাম নবী আজাদ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রোগীর চাপ কমাতে শীঘ্রই আরও একটি নতুন ভবনে উঠতে চলেছে জিবি হাসপাতালের মেডিসিন বিভাগ। পরিসর বাড়িয়ে ঢেলে সাজানো হবে বিভাগটিকে। শুক্রবার জিবি হাসপাতালের সেন্ট্রাল ল্যাবের নতুন উদ্বোধন করে এই তথ্য জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন।
শুক্রবার জিবি হাসপাতালের সেন্ট্রাল ল্যাবের নতুন ভবনের উদ্বোধন হলো। নতুন এই ভবনে 24 ঘন্টায় রোগ বিষয়ক পরীক্ষা নিরীক্ষার পরিষেবা পাবেন রাজ্যের মানুষ। এমনকি এতদিন যে কয়েকটি পরীক্ষা নিরীক্ষার চার্জ নেওয়া হতো, আজ থেকে সেগুলিও হবে বিনামূল্যে। এই সেন্ট্রাল ল্যাবের উদ্বোধন হয়ে গেল। 24/7 রাউন্ড দ্য ক্লক আমাদের পরিষেবা যাতে মানুষ পেতে পারে, তার জন্য এই সেন্ট্রাল ল্যাবটা রাউন্ড দ্য ক্লক খোলা থাকবে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো হবে এবং আপনারা দেখেছেন এখানে একটা চার্ট টাঙানো রয়েছে। অধিকাংশ যে টেস্টগুলো এখানে হচ্ছে তা বিনা পয়সা, এবং কয়েকটি টেস্ট যে চার্টটা এখানে ছিল, এই কয়েকটি টেস্টে এখানে চার্জ করা হতো, টাকা নেওয়া হতো। তো আমরা আলোচনা ক্রমে আমরা একটা সিদ্ধান্ত আজকে এখানে ঘোষণা করতে চাই, যেহেতু আজকে একটা শুভ দিন। এই ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা ও মহকুমা স্তরের হাসপাতালগুলিতে বিনা খরচে পরীক্ষা নিরীক্ষা আগামী কিছুদিনের মধ্যেই চালু হবে। এজন্য একটি সংস্থার সাথে NHM এর টাই আপও হয়েছে। এর ফলে রাজ্যের গরিব অংশের মানুষরা সুবিধা পাবেন বলে জানান তিনি। সেন্ট্রাল ল্যাবের নতুন ভবনের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে মোট 4টি ইউনিট রয়েছে, কিন্তু ইউনিটগুলিতে প্রচুর রোগীর চাপ মেঝেতে তো বটেই, এমনকি র্যাম্প করে থাকতে হয় রোগীদের। এই চাপ কমাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকেই আরও একটি নতুন ভবন উদ্বোধন করা হবে। সেখানে পরিসর বাড়িয়ে ঢেলে সাজানো হবে মেডিসিন বিভাগকে। Very short period of time, could be first week of February, আমরা জেলা সাব ডিভিশনাল হাসপাতালে যে ফ্রি ডায়াগনস্টিক আমরা একটা PPP মোডে আমাদের একটা সংস্থার সঙ্গে আমাদের NHM এর তরফ থেকে একটা টাই আপ হয়েছে। সেই সুবিধাগুলো ত্রিপুরার গরিব অংশের মানুষ এগুলো পেতে পাবেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। এছাড়া হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য স্টাফরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা শুক্রবার থেকেই শুরু হয়েছে। দুদিন ব্যাপী এই রাজ্যভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতায় 8টি জেলা থেকে 120 জন এবং আরও 245 জন আমন্ত্রিত শিল্পী অংশ নিয়েছেন। শনিবার 26 জানুয়ারি দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক উপজাতি লোক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার এই রাজ্যভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা CK জমাতিয়া। রাজ্যভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতার প্রসঙ্গে উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা CK জমাতিয়া জানান, 8 জেলা থেকে মোট 120 জন এবং আরও 245 জন আমন্ত্রিত লোকশিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। শুক্রবার এবং শনিবারে দুদিন শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরবেন। দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আজকে আমরা রাজ্যভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা এখানে আমরা অনুষ্ঠিত করছি। এখানে 8টা ডিস্ট্রিক্ট থেকে 15 জন করে 120 জন এখানে প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছেন তারা আসছেন এবং 245 জন আমরা এখানে যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি ওনারা আছেন। তো এখনই আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এখানে আমরা মূলত ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রশাসনকে আমরা দায়িত্ব দিয়েছি, ওনারা একসাথে অর্গানাইজ করছেন। তো এইখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে অংশীদার হওয়ার জন্য। 26 জানুয়ারি সন্ধ্যা 6টায় এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যে শুক্রবার জাতীয় ভোটার দিবস পালিত। এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে একাংশ নতুন ভোটারদের হাতে তাদের ভোটের পরিচয়পত্র তুলে দেওয়া হলো। অনুষ্ঠানে রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি উপস্থিত ছিলেন। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। রাজ্য শুক্রবার দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত। কার্যত রাজ্য নির্বাচন দপ্তর এদিনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজক। সেই মতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের একাংশ নতুন ভোটারদের হাতে তাদের ভোটের পরিচয়পত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। এছাড়া রাজ্য নির্বাচন দপ্তরে অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। অনুষ্ঠানে রাজ্যের প্যারা অলিম্পিয়াড তথা সাঁতারু সমীর বর্মনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আর 2011 সালে প্রথম জাতীয় ভোটার দিবস পালন শুরু হয় এবং এবার এই পালন নবমবারের মতো বলে নিজ ভাষণে জানালেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। महत्वपूर्ण भी है और पवित्र भी है। जब 25 जनवरी 1950 को इलेक्शन कमीशन अस्तित्व में आया, और लगभग 61 वर्ष बाद 2011 में नेशनल वोटर्स डे मनाने का निर्णय लिया। और इसलिए आज ये राष्ट्रीय मतदाता दिवस ये 9वां है। অনুষ্ঠানে নতুন ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়। কার্যত দেশাত্মবোধকতার আবেশে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নবম জাতীয় ভোটার দিবস পালনের অনুষ্ঠানটি ব্যাপক উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। জাতীয় ভোটার দিবস উপলক্ষে শুক্রবার মোহনপুর মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রের নতুন ভোটারদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হয়। মোহনপুরের সাংস্কৃতিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেন সরকারি আধিকারিকেরা। 1950 সালের 25 জানুয়ারি অর্থাৎ আজকের দিনে স্বাধীন ভারতে প্রথম গঠিত হয় নির্বাচন কমিশন। এরপর পেরিয়ে যায় বহু বছর। শেষে নির্বাচন কমিশন জন্ম নেওয়ার 60 বছর বাদে 2011 সালের 25 জানুয়ারি অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন গঠিত হওয়ার দিনেই প্রথম জাতীয় ভোটার দিবস ঘোষণা করা হয়। সে অনুযায়ী দেশে আজ নবম জাতীয় ভোটার দিবস। তাই আজকের দিনেই নতুন ভোটারদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় মোহনপুর মহকুমা প্রশাসন। এদিন মোহনপুরের সাংস্কৃতিক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়। মহকুমার সিমনা, মোহনপুর এবং বামুটিয়া এই 3টি বিধানসভা কেন্দ্রের নতুন ভোটাররা অনুষ্ঠানে অংশ নেয়। এদের হাতে পরিচয়পত্র তুলে দেন মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। 25 জানুয়ারি 1950 সালে ভারতবর্ষে গঠিত হলো, অর্থাৎ সংবিধান গ্রহণের একটি রাষ্ট্রের সংবিধান সরকারিভাবে গৃহীত হওয়ার একদিন আগেই সেই দেশে, সেই স্বাধীন দেশে গঠিত হলো সেই দেশের নির্বাচন কমিশন। সেই 1950 সালের 25 জানুয়ারি আমাদের দেশে নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর এই নির্বাচন কমিশনের গুরুত্ব উপলব্ধি করা হয়েছিল যখন কমিশনের বয়স 60 অতিক্রান্ত হয়ে 61-তে পড়েছে 2011 সালে, এবং তখনই 2011 সালে সর্বপ্রথম আমাদের দেশে জাতীয় ভোটার দিবস হিসেবে ভারতের নির্বাচন কমিশনের জন্মদিনটিকে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসেবে আজকে আমরা পালন করছি নবম জাতীয় ভোটার দিবস। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুরের এসডিএম প্রসূন দে, এএসডিএম জয়ন্ত ভট্টাচার্য এবং মোহনপুর কলেজের অধ্যাপক নির্মল ভদ্র প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানে 6 জন বিএলওকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়।
ব্যুরো রিপোর্ট হাল্লাবোল। রামনগর ৪ নম্বর রোডস্থিত রাম ঠাকুর সেবা মন্দিরে ২৭ জানুয়ারি রবিবার বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে শুরু হবে এই স্বাস্থ্য শিবির। শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। এই শিবিরে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্ত, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। শিবিরে ডায়াবেটিস রোগীদের রক্ত পরীক্ষা, বিনামূল্যে ওষুধও প্রদান করা হবে। এই স্বাস্থ্য শিবিরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক প্রমুখ উপস্থিত থাকবেন। এদিন এক সাংবাদিক সম্মেলনে রামনগর ৪ নম্বর রোডস্থিত রাম ঠাকুর সেবা মন্দিরের স্বাস্থ্য শিবির পরিচালন কমিটির কো কনভেনার আশিস পাল এই সংবাদ জানিয়েছেন। আমরা আগামী ২৭ তারিখ আমাদের এই রাম ঠাকুর আশ্রমে একটা স্বাস্থ্য শিবির করতেছি। এই স্বাস্থ্য শিবিরটা করার উদ্দেশ্য একটাই, আশ্রমে তো আমাদের রেগুলার সত্যনারায়ণ পূজা হয়, বিভিন্ন পার্বণ হয়। আমরা এই এলাকাতে অনেক বস্তি আছে, গরিব মানুষ আছে, হ্যাঁ, ওনাদের পাশে আমরা এই আশ্রম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা স্বাস্থ্য শিবির করে সেটা ওনাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, রক্ত পরীক্ষা এবং বিনামূল্যে আমরা ঔষধও দেব। এবং এই স্বাস্থ্য শিবিরটারে আমাদেরকে সহযোগিতা করতেছে মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট। ওনার যে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিদ্যালয়ে এনএসএস ইউনিটের বিশেষ প্রশিক্ষণ শিবির। এদিন এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। অনুষ্ঠানে আরও বিশিষ্ট জনেরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 7 দিন ব্যাপী এই শিবির চলবে। অনুষ্ঠানে কল্যাণী রায় কি বলছেন আমরা একবার শুনব। বিতরণ করবে, রোগীদের মধ্যে বাগান পরিচর্যা করবে। সবচেয়ে আরো যেটা গুরুত্বপূর্ণ যে যোগ ব্যায়াম, এই বিষয়ে একটা আলোচনা তোমরা রেখেছ এই কর্মসূচিতে। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো সালেমা বাজারে শুক্রবার সকালে বাজার সাফাই কর্মসূচি পালিত অটো শ্রমিক সংঘ ৮ নম্বর শক্তি কেন্দ্রের উদ্যোগে এদিন এই বাজার সাফাই অভিযান করা হয়। সংশ্লিষ্ট অটো শ্রমিকেরা এদিন গোটা বাজারের রাস্তাঘাট সাফাই করলেন। আর এই ধরনের সাফাই অভিযান জারি থাকবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন অটো শ্রমিক সংঘ নেতা অসিত দাস। আমরা অটো শ্রমিক সংঘ বিএমএস অনুমোদিত সালেমা বাজারে আজকে সাফাই অভিযান করছি এবং পুরো বাজারটাকে ভালোভাবে সাফাই করেছি এবং আমাদের উদ্দেশ্য আগামী দিনও সালামা বাজারটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে বজায় রেখে সবার সঙ্গে একত্রিত মিলে কাজ করব, সাফাই অভিযান চালিয়ে যাব। ভাতা না পেয়ে ভাতা বঞ্চিতরা জিরানিয়া মহকুমার মান্দাই সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করল। ঘটনা বৃহস্পতিবার সকালে দিন অফিস চত্বরে ভাতা বঞ্চিতরা প্রবল বিক্ষোভ প্রদর্শন করলেন। পরে অবশ্য কর্তৃপক্ষের আশ্বাস প্রাপ্তির পর ভাতা বঞ্চিতরা বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে ফিরে যান। অনতিবিলম্বে তাদের ভাতা প্রাপ্তি না হলে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলে ভাতা বঞ্চিতরা হুঁশিয়ারি দিলেন। তাদের বঞ্চনার কথা জানিয়ে জনৈকা ভাতা বঞ্চিতা কি বলছেন আমরা একবার শুনব। बावाफ्रो जोङो 700 रां दङ गासिबो सनिखाबो 500 रां दङ ताब खाबले बेबकसे बातिं नाफो एपेल सिमसे एपेल के बदफो के एपेल खाय बपुरा मानायरा ग तांगआबो बदंना कलाय ग तिनि रान्दि बरो आं तो बसेबो खैजाखा ग बसाबो गरिथा बरो बेबक नां सामदेरि रहबाया आं रान्दि बरो तम खैसानाय आबनो जों ताबो बरिसु बरो आन्दोलन खाना नाय batani bagai abo bakti suklanya tabu norok borong no bebong no saimana nangnai sung nor busini bagai jugare sung juganai biang tege bata kema uya khangya bebong pho bodong nai bata agi sibo bata ri tong ha tangui tabo bata tanani kolai। প্রজাতন্ত্র দিবস উদযাপনে শুক্রবার সকালে আগরতলার বুকে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। ত্রিপুরা ক্রীড়া পর্ষদ এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিল। শনিবার 26শে জানুয়ারি তথা ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস।
ইতিমধ্যে গোটা ভারতব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন শুরু। এর মধ্যে শুক্রবার সকালে প্রজাতন্ত্র দিবস উদযাপনে রাজধানী আগরতলায় ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ত্রিপুরা ক্রীড়া পর্ষদ এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। উমাকান্ত মাঠ থেকে এদিন এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা শুরু হয়। পুরুষ মহিলা উভয় বিভাগে এদিন এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ী এবং বিজয়িনীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া পর্ষদ সচিব ডাক্তার মানিক সাহা সহ ক্রীড়া দপ্তর এবং পর্ষদের অন্যান্য কর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যের অ্যাথলেটিক্সের মান নেমে গেছে বলে মন্তব্য করলেন ক্রীড়া পর্ষদ সচিব ডাক্তার মানিক সাহা। আমাদের তৎকালীন সময়ে আমাদের কোনো ট্র্যাক ছিল না, কিছু ব্যবস্থা ছিল না। এই লাল মাঠ যেটা আজকে এমবি স্টেডিয়ামে ক্রিকেট অ্যাসোসিয়েশন চালাচ্ছে, সেটাকে আমরা নিজেরা পুরো দিয়ে 400 মিটারের ট্র্যাক বানিয়ে, তো সেই জায়গায় আমরা করতে হচ্ছে আরসিসির মধ্যে আমরা একদিকে জিমন্যাস্টিক হতো আর পুকুরের কাপ দিয়ে আমরা করতাম। এখানে সবাই জাস্ট আমরা দুনিয়া ছিল সবার সাধারণ সবাই জিনিস। He was a very good athlete. তো অ্যাথলেটিক্সের মান আমাদের মনে হচ্ছে অনেক কমে গেছে এবং এখানে যারা কোচ আছেন ওরা আমার ছোট ভাইয়ের মতো। ওদেরকে আমি বলবো যে যেখানে যে সমস্যা হবে এই কোচিং সেন্টারগুলোতে সেই ব্যাপারে জড়িয়ে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এর মধ্যে এদিন রীতিমতো উৎসবের মেজাজে এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতাকে ঘিরে সংশ্লিষ্ট অ্যাথলেটিক এবং অন্যান্য সাধনের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপোল। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব সংবাদ শিরোনাম। লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে তুই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। আগামী লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশে একাই লড়বে কংগ্রেস, ঘোষণা দলীয় নেতৃত্বের। শিক্ষা ও চাকরিতে অর্থনৈতিকভাবে দুর্বল উচ্চ বর্ণের জন্য কেন্দ্রীয় সরকারের 10% সংরক্ষণের বৈধতা পরীক্ষা করবে সুপ্রিম কোর্ট। জীবিতে বিনা খরচে মিলবে ল্যাব পরিষেবা, সেন্ট্রাল ল্যাবের উদ্বোধন করে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। যুব সমাজকে ক্রীড়ামুখী করতে 1000টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী দেবে ক্রীড়া দপ্তর, জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সংবাদ আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকবেন হাল্লা বলে, নমস্কার।